তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে আমি জানতে চাই। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে? আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল। বাংলাদেশের ভাবমূর্তির চক্রান্ত করে স্বৈরাচারের সময়ের কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে। আজ থেকে নতুন না, সেই 2014 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন। আমার যদি কোয়ালিটি না থাকতো, আমার যদি জ্ঞান না থাকতো, তাহলে 2014 সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না। অথচ ঈসার সাথে আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি, একবার নয় বহুবার। এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম, তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি, আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে? এটা তো হতে পারে না। এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি, রিজেক্ট। এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেই ব্যক্তি এবং আপনাদের মাধ্যমে সারা বিশ্বের যারা এই ভিডিওগুলো দেখতে পাবে সবার কাছে আমি শুনতে জানাচ্ছি, আজকে আমি সিএমএম আদালতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সুবিচার চেয়ে। আমার দেশের কাছে এবং এই আদালতের কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, আমার মৌলিক মানবাধিকারটা আমাকে দিন। কিন্তু আমি আজকে অবাক হয়েছি যে আদালতের ভেতরে যেখানে আসলে শাসন ব্যবস্থা চলে সেখানে কেমন মিথ্যাচার হয়। কারণ আমার সাথে অলরেডি হচ্ছে যিনি ইনভেস্টিগেশনে আছেন সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ, ডিবির একজন পার্সন, তার সাথে আমার কথা হয়েছে। তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে, চার্জ দিতে পেরেছে, আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে, আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি। এবং সত্যি যেটা বলবো, আমার এই যে যতখানি প্রসেস ছিল এখন পর্যন্ত শুরু থেকে, আমাকে যেই ডিবি নিয়ে গিয়েছে, আমাকে যেই জেলে নেওয়া হয়েছে, আমাকে যেই সংবাদ কর্মীদের মুখোমুখি করা হয়েছে, প্রতিটি মানুষ পানির মতো পরিষ্কারভাবে দেখতে পেরেছে যে আসলে আমার বিরুদ্ধে শুধু মিথ্যাচারী, আমার কোনো অন্যায় নেই। এবং সবার আমার প্রতি সত্যি বলতে একটা সিম্প্যাথি এমপ্যাথির জায়গাও রয়েছে। এবং সেই ব্যক্তিরাও আমাকে বলেছে যে আমরা সিআইডি থেকে খবরটা পাওয়ার সাথে সাথেই আপনাকে সহায়তার চেষ্টা করব। অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেওয়া হয়নি। মানে এটা আসলে কেমন মিথ্যাচার। এবং আমি আমার ডিভাইস ফেরত চাই, আমি কেন দিব না পাসওয়ার্ড? আমি চাই, আমার প্রয়োজনে, আমার কাজের জন্য প্রয়োজন। এবং আমি দেখেছি যে শুরু থেকে যে ডিএমপির স্টেটমেন্টটা ছিল আমাকে নিয়ে বলা হয়েছিল মেঘলা আলম। আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম। আমার নাম মেঘনা আলম। বাংলাদেশ একটা সুন্দর দেশ, নদীমাতৃক দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের এনভায়রনমেন্টের সাথে এই মেঘনা নামটা জড়িত। অথচ এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না। এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে, কিভাবে ইনভেস্টিগেট করবে? আমাকে পরিচয় দিচ্ছে মডেল, অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক। আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্ট 2020 সালে হয়েছি তাই নয়, গত 2 বছর ধরে আমি মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। ন্যাশনাল ডিরেক্টর মানে কি, এই আন্তর্জাতিক যে কম্পিটিশনটা হয় সেখানে এখন আমি জাতীয় যে সংস্থা যেটা রান করে সেই পার্সনটাই আমি এইটার এখন হেড। তো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা, তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না। তারা কিভাবে ইনভেস্টিগেট করছে, তারা কিভাবে বিচার কার্যক্রম করছে, সেই প্রশ্নটা আসলে আমি মানুষের কাছে রাখলাম।